দর্শক, এক পাশার এত ক্ষমতা আমরা দেখলাম যে পাশা যে সংগঠনটা এক ব্যক্তি নির্ভর সংগঠন, বাড়িতে অফিস, এবং সেটা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে যাওয়ার পরে শনিবার সরকার থেকে জানানো হলো যে এই পাশার পর্যবেক্ষকদের কার্ড স্থগিত করে দেয়া হয়েছে। আবার নির্বাচন কমিশনই সেটা সরকারকে জানিয়েছিল, সরকারের প্রেস উইং থেকে সেটা নিশ্চিত করা হলো। রোববার আবার নতুন করে খবর আসলো যে পাশার কার্ড আবার দেয়া হচ্ছে। এই পাশা, এই সংগঠনটা এত বেশি শক্তিশালী কিভাবে হলো? এদের পেছনে কারা রয়েছে? কোন শক্তিশালী অংশ রয়েছে? এরা কি সত্যি নির্বাচনকে প্রভাবিত করতে চায়? আর নির্বাচন কমিশন এত বড় অভিযোগ আসার পরেও সেই ব্যাপারে কার্ড বিতরণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার একদিনের মধ্যে 24 ঘন্টা পার হতে না হতেই আবার পাশার পর্যবেক্ষকদের নির্বাচনের পর্যবেক্ষক কার্ড বিতরণের জন্য রিটার্নিং কর্মকর্তাদের কাছে কেন আদেশ পাঠাবে, কেন চিঠি পাঠাবে, এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। এবং এই প্রশ্নগুলো তৈরির প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং পারঙ্গমতা, সক্ষমতা, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। এত ক্ষমতাধর একটা সংগঠন বাংলাদেশে রয়েছে পাশা, যার কোনো অফিস নেই, যার নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে একটা কক্ষ অফিস, যার কোনো কর্মকর্তা কর্মচারী নেই, একজন ব্যক্তি নির্ভর প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একজন ব্যক্তি এত ক্ষমতাধর হয় কিভাবে? চলুন একটু জেনে দেখি নির্বাচন কমিশন আবার কেন পাশার পর্যবেক্ষকদের কার্ড বিতরণ করার আদেশ দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাশার কার্ড বিতরণের আবারও আদেশ দিয়েছে। 24 ঘন্টার ব্যবধানে নির্বাচন কমিশনের ইউটার্ন দেখলাম আমরা। শনিবার সরকার থেকে জানানো হলো পাশার পর্যবেক্ষকদের কার্ড বিতরণ স্থগিত করে দেয়া হয়েছে এবং মনে হচ্ছিল যে এটা বাতিল হয়ে যাবে, কিন্তু আবারও সেটা আদেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টা না পেরোতেই নির্বাচন কমিশন থেকেই আদেশ দেওয়া হয়েছে তাদেরকে কার্ড দেওয়া হোক। তারা এত শক্তিশালী কি বলছে? সারাবাংলা.net এই সেন্সিটিভ তথ্যটা সামনে নিয়ে এসেছে। সেখানে বলা হচ্ছে, নিবন্ধন স্থগিতের পরও পাশাকে কার্ড দেওয়ার নির্দেশ ইসির। বলা হচ্ছে যে বিতর্কের মুখে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার পর্যবেক্ষণ নিবন্ধন স্থগিতের ঘোষণা দিলেও একদিন পরই সংস্থাটিকে কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। ইসির জনসংযোগ শাখা থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়, জানিয়ে কমিশনে ব্যাপক সমন্বয়হীনতার চিত্র ফুটে ওঠে। রোববার জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের সই করা ওই চিঠিতে কার্ড সংগ্রহের নিয়মকানুন ও অনুমোদিত সংস্থার তালিকাও পাঠানো হয়েছে। সেই চিঠিতেই নির্দেশ দেওয়া হয়েছে পাশার পর্যবেক্ষকদেরও কার্ড দিতে। চিঠিতে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত 81টি সংস্থার মোট 55,454 জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে 7,997 জন, অর্থাৎ 8,000 মতো, এবং স্থানীয়ভাবে 47,457 জন পর্যবেক্ষক রয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের এই তালিকার ভিত্তিতেই পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যু করতে বলা হয়েছে। মানে যে মূল পরিচয় 81টি সংগঠন, সেখানে পাশাকে বাদ দিতে বলা হয়নি, 80টি করতে বলা হয়নি, 81টিকেই বলা হয়েছে এবং 55,454 জনকেই দিতে বলা হয়েছে। সম্প্রতি পাশা নামক এই সংস্থাটিকে এককভাবে 10,129 জন স্থানীয় এবং 430 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক, সব মিলিয়ে 10,559 জন পর্যবেক্ষকের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন, যেটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। দৈনিক প্রথম আলোতে একটা রিপোর্টের প্রেক্ষিতে শনিবার সরকার থেকে প্রেস কনফারেন্স করে জানানো হলো কি যে এটা স্থগিত করে দেওয়া হয়েছে। আবার রোববারেই 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবার অনুমতি দেওয়া হলো। পেছনের শক্তিটা কি, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ ওঠে বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে। তীব্র সমালোচনার মুখে শনিবার 7 ফেব্রুয়ারি সংস্থাটির পর্যবেক্ষণ কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছিল, কিন্তু একেবারে 24 ঘন্টা পার হতে না হতেই 10,559 জন পর্যবেক্ষক
পর্যবেক্ষকের তালিকার বাইরে না রেখে সবাইকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো নির্দেশনাবলীতে আরও যেটা বলা হয়েছে, যেসব শর্ত দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, তিনি কোনো দলের না সেই কাগজপত্র সেগুলো দিতে বলা হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তা কারা? প্রত্যেকটা জেলার জেলা প্রশাসকদের কাছে এই আদেশটা দেয়া হয়েছে যে সবাইকেই কার্ড দিয়ে দেয়া হোক। তাহলে প্রশ্ন আসে, এই পাশা এবং পাশার মালিক তারা কারা? তারা কোন ক্ষমতাধর গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট? তারা মানে তিনি, এই পাশার মালিক মানে প্রধান ব্যক্তি, মালিক তো না, এনজিওর তার মালিক হয় না, প্রধান ব্যক্তি, ইনি এত ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে হয়ে উঠলেন কিভাবে, যেখানে ইসির প্রথম নিবন্ধিত ৬৬টি সংগঠনের মধ্যে তাদের নামই ছিল না। ডিসেম্বরের শেষের দিকে এসে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়, অন্তর্ভুক্ত করে তাদেরকে সর্বোচ্চ সংখ্যক ১০,৫৫৯ জন মানে পর্যবেক্ষক দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। পেছনে কে এই কলকাঠি নাড়ছে? ইসির ভেতরেই বড় শক্তিশালী কোনো গ্রুপ, নাকি সরকারের অতি ক্ষমতাবান কোনো অংশ, নাকি এই ইলেকশনকে মেকানিজমের মধ্যে নিয়ে আসার জন্য কোনো গোষ্ঠী এই প্রভাবটা বিস্তার করছে? পাশাকে নিয়ে আদতে কি হচ্ছে? পাশার দান অনেক বড় দামি, সেটাই কি মনে হচ্ছে না? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।